ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা যে ম্যাথটা নিয়েছি ম্যাথটার প্রশ্ন দেখি। প্রশ্নে বলছে কি, যদি এক্স ইকুয়াল টু কজ আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু কজ বিটা প্লাস আই সাইন বিটা, জেড ইকুয়াল টু কজ আলফা প্লাস কজ গামা প্লাস আই সাইন গামা এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল টু সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়াল টু 3/2। এর মানে হচ্ছে এটার আনসারও হচ্ছে 3/2, এটার আনসারও হচ্ছে 3/2। ওকে, তো ডিময়ভরের উপপাদ্যের এটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে একটা। এর চেয়েও কঠিন একটা দুইটা প্রশ্ন আছে, তবে এটাও কিন্তু কম কঠিন নয়, অনেক কঠিন। তো ম্যাথমেটিক্সে যখন আমরা আসি তখন সবসময় কিন্তু ম্যাথমেটিক্স সরলভাবে চলে না। অর্থাৎ আমরা যা চিন্তা করি যে এই প্রসেস এভাবে সরলভাবে ম্যাথমেটিক্সকে কখনোই সমাধান করা যায় না। ম্যাথমেটিক্সকে সমাধান করার জন্য বুদ্ধির দরকার হয়, আর প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল বুদ্ধির কারণে ইন্ডিভিজুয়ালভাবে পরীক্ষা কারো ভালো কারো খারাপ হয়। আর ঠিক এই ইন্ডিভিজুয়াল বুদ্ধির কারণেই এক একজন ম্যাথমেটিশিয়ান এক এক রকম করে আবিষ্কার করে গেছে। তুমি নিউটন থেকে ক্যালকুলাস পাইছো, কিন্তু তুমি গাউসের ডাইভারজেন্স উপপাদ্য অথবা গাউস থেকে তুমি অন্য কিছু পাইছো, অথবা তুমি ইলেকট্রিসিটি পাইছো ওইয়া থেকে, তুমি কুলম্ব থেকে, কিন্তু তুমি নিউটন থেকে তুমি ইলেকট্রিসিটি পাও না। ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা বিজ্ঞানী, একজন ম্যাথমেটিশিয়ান এক্সট্রাভাবে ভাবে, যে যেভাবে ভাবতে পছন্দ করে তার আবিষ্কারের মেথড ঠিক সেভাবে হয়। তো ম্যাথমেটিক্সের জীবনে কোনো কিছু সরলভাবে যদি চলতো তাহলে আজীবন যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে সব হয়ে যেত। এক্সট্রা অর্ডিনারি যে ম্যাথমেটিক্সগুলো আমরা পাই ওগুলো কখনোই সৃষ্টি হইতো না, আর পৃথিবীটাকে এই যে আমাদের হাতের মুঠোয় আনতেও পারতো না। ওকে, তো এই প্রশ্নটাতে এত কিছু বলার কারণ হচ্ছে, প্রশ্নটা যখন আমরা সমাধান করতে চাইবো তখন আমাদেরকে অনেকগুলো কাজ প্রথমে করে আসতে হবে, আর আমরা প্রথমে বুঝতেই পারবো না এগুলো কেন করতেছি। তো কিছু ম্যাথমেটিক্স থাকে যে এভাবেই করে আসতে হয়। তো এই যে বান্দা এই ম্যাথটা সমাধান করছে, ওই বান্দার মাথায় ঢুকছে বলে সে সমাধান করছে, প্রথম যে সমাধান করছিল আর কি। আর আমরা যারা সমাধান করতে আসছি, আমরা এই ম্যাথটা প্রথমেই আমরা কি করব, প্র্যাকটিস করব, যার কারণে আমরা সমাধান করতে পারবো। তো আমাদেরকে ট্যালেন্ট বলবে না, আমরা হচ্ছে হ্যাবিচুয়েটেড, অভ্যাসের কারণে আমরা এটা সমাধান করতে পারতেছি। ট্যালেন্ট হইলে কোনো বুঝা টুঝা ছাড়াই নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে পারতাম। ওকে, তাইলে প্রথমে আমাদেরকে যা দেওয়া আছে তা আগে লিখে নিই। বলছে কি, দেওয়া আছে সংক্ষেপে লিখতেছি, দেওয়া আছে এক্স ইকুয়াল টু হচ্ছে কজ আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কজ বিটা প্লাস আই সাইন বিটা, জেড ইকুয়াল টু হচ্ছে কজ গামা প্লাস আই সাইন গামা। তারপরে হচ্ছে আরও দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। তো আমি এগুলো সবগুলো একটা সমীকরণ দিয়ে দিচ্ছি, সমীকরণ দিলে সুবিধা বেশি হবে। 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে 4 নম্বর সমীকরণ থেকে কাজটা শুরু করব। তো 4 নং সমীকরণ থেকে পাই, লিখে নিই যে 4 নং সমীকরণ হতে পাই, সংক্ষেপে লিখছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স এর মানটা বসাই দিই। এক্স এর মান কত, কজ আলফা প্লাস আই সাইন আলফা, কজ আলফা প্লাস আই সাইন আলফা। এক্স এর মান বসাইছি, এক্স এর মানের পরে একটা প্লাস চিহ্ন আছে, ওই প্লাস চিহ্ন দিচ্ছি। ওয়াই এর মান বসাবো কস বিটা প্লাস আই সাইন বিটা, তারপর প্লাস জেড এর মান বসাবো কস গামা প্লাস আই সাইন গামা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো এখান থেকে আমি করব কি, যারা বাস্তব অংশ, ওই যে কজ আলফা কজ বিটা কজ গামা, এদের সাথে কোনো আই না থাকায় ওরা বাস্তব, ওদেরকে আমি একসাথে করব। কজ আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা একসাথে করলাম। ওকে, আর যারা অবাস্তব অংশ, অর্থাৎ যাদের সাথে আই আছে, ওদের থেকে আই কমন নিয়ে একসাথে রাখবো। আই কমন নিলাম, তাহলে ওর থেকে আই কমন নিলে সাইন আলফা, আর ওর থেকে আই কমন নিলে হচ্ছে সাইন বিটা, আর ওর থেকে কমন নিলে হচ্ছে সাইন গামা ইকুয়াল টু 0। এবার আমি উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করব। তো ওই পাশে দেখা যাচ্ছে খালি 0 আছে, তাহলে এখান থেকে কীভাবে বাস্তব অংশ কাল্পনিক অংশ সমীকৃত করব? আসলে এখানের বাস্তব অংশও 0, কাল্পনিক অংশ 0, তাহলে উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। আমি সংক্ষেপে লিখতেছি, উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এই বিশাল লাইনটা লিখে তারপর আমরা এদিকের বাস্তব অংশ হচ্ছে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কস গামা, আর ওইদিকে বাস্তব অংশ হচ্ছে 0। তারপরে অবাস্তব অংশ বাম পাশে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা
প্লাস সাইন গামা ইকুয়াল টু ওইদিকে অবাস্তব অংশ হচ্ছে 0। ব্যাস এই দুইটি ইকুয়েশন আমরা পাইছি। আমরা একেও সমীকরণ নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপর আমি করব কি, এই যে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান কত হতে পারে সেটা বের করব। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান যদি আমি লিখতে চাই তাহলে এই যে x এর মানটা বসাইতে হবে, y এর মানটা বসাইতে হবে, z এর মানটা বসাইতে হবে। আমি এটা নিচেই বসাই। তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 1/x এর মান হচ্ছে এটা cos আলফা প্লাস i sin আলফা, cos আলফা প্লাস i sin আলফা প্লাস 1/y সমান হচ্ছে 1/cos বিটা প্লাস i sin বিটা প্লাস 1/গামা হচ্ছে ওই যে cos আলফা cos গামা প্লাস i sin গামা। আমি লিখতেছি না, ওইটা লিখতে হবে। ইকুয়াল টু এখান থেকে এটা যেহেতু 1/, আমি ওকে এভাবে লিখতে পারি cos আলফা প্লাস i sin আলফা হোল ইনভার্স 1 প্লাস এটাকেও লিখতে পারি cos বিটা প্লাস i sin বিটা হোল ইনভার্স 1। এবার প্লাস দিয়ে এর পাশেরটাও ঠিক একইভাবে ইনভার্স হয়ে আসবে। ওকে, এবার ইনভার্স যেহেতু এখানে পাওয়ার আসছে তো এটাকে আমরা কিন্তু ডিমোভরে অ্যাপ্লাই করতে পারি। ডিমোভর কী করে, -1টা এখানে ভিতরে চলে আসবে, তাই তো? তাহলে আমরা পাবো কি cos মাইনাস আলফা প্লাস i sin মাইনাস আলফা এরকম পাবো। প্লাস এটা হয়ে যাবে cos মাইনাস বিটা প্লাস i sin মাইনাস বিটা এরকম পাবো। আর লাস্টেরটা পাবো cos মাইনাস গামা প্লাস i sin গামা, যেটা আমি লিখতেছি না, আসলে লিখতে হবে। তো cos কিন্তু মাইনাসকে হজম করে ফেলতে পারে, অর্থাৎ cos মাইনাস থিটা আলফা হচ্ছে শুধুই cos আলফা। ওই যে আমরা পড়ছিলাম থাবড়া থাবড়ি সূত্র, থাপ্পড় দেওয়া, যে cosকে যতই থাবড়াও সে যেভাবে আছে সেভাবে থাকে, সাইনকে থাপ্পড় দিলে কিন্তু অসুবিধা হয়, তাই না? তাহলে cos আলফা সাইনের থাপ্পড় খাওয়ার মানে হচ্ছে মাইনাস সাইন মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস i sin আলফা। একইভাবে এটা হয়ে যাবে cos বিটাই থেকে যাবে, কারণ এটাতে থাপ্পড় দিলে কোনো অসুবিধা নাই। এটা হয়ে যাবে মাইনাস i sin বিটা আর তারপরে প্লাস আবার বাকিগুলো যেভাবে আছে আর কি গামা হবে, এটুকুই। তাহলে এখন এরপরে আমি জায়গাটা এখানেই করে দিচ্ছি, অন্য কোথাও না যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ইকুয়াল টু cos আলফা cos বিটা cos গামা, ওদেরকে একসাথে লিখবো। cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, তিনজনকে একসাথে। আমি কিন্তু এখানে গামাটা লিখি না, ওগুলো আছে কিন্তু। ওকে, তুমি লিখবা খাতায়। মাইনাস i কমন নিব, অর্থাৎ এই এই সাইন আলফা সাইন বিটা সাইন গামার সাথে সাথে i থাকবে, ওদের থেকে i কমন নিলে আমরা পাবো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। ওকে, এখন কাহিনী হচ্ছে দেখো, এই যে cos আলফা cos বিটা cos গামা এটা সমান আমি কি আনছি, cos আলফা cos বিটা cos গামা এটা সমান হচ্ছে 0। তাহলে আমি লিখে দিলাম 0 প্লাস i, আর এই সাইন আলফা সাইন বিটা সাইন গামা এটা সমান আমাদের আসছে 0, i ইন্টু 0। তাহলে টোটাল আনসার কত আসছে 0। অর্থাৎ আমরা বলতে পারতেছি এই যে এত কাহিনী এতক্ষণ ধরে আমরা এগুলো করছি, এগুলোর ফলাফল আমরা বলতে পারতেছি। সুতরাং 1/x মানে এই মানটানগুলো বসায় আমরা দেখলাম 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কত আসে 0। ওকে, এটা তো বলতে পারি তাই না, কারণ এই যে গবেষণা করে 0 আসছে। এগুলো কিন্তু সব করতে হবে। তাহলে প্রথমে একটু করবা, তারপরে এখানে যা করছি সবগুলো করবা। তাহলে 1/x প্লাস 1/y 1/z ইকুয়াল টু 0 যদি হয়, এখান থেকে আমরা এই ঘটনাটা এভাবে লিখতে পারি, এটা লসাগু করতে পারি। x y z হচ্ছে লসাগু। ওকে, তাহলে x আর x কাটা, তাহলে yz উপরে বসবে, প্লাস y কাটা, তাহলে x z উপরে বসবে বা zx বসবে, z কাটা, তাহলে x y উপরে বসবে ইকুয়াল টু 0। এই x y z কে আমি 0-র সাথে গুণ করে দিতে পারি, তার ফলে কি হবে xy, এই যে xy কে আগে লিখছি প্লাস yz কে তারপর লিখছি প্লাস zx ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে প্রশ্ন দিছিল x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0, আমরা xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0 এটা আমাদের বের করতে হয়েছে। একটু পরে তুমি টের পাবা যে কেন আমরা এইসব কাজগুলো করতে যাচ্ছি আর কি। ওকে, তো এখানে এবার আমাদের এই যে এই 5 নম্বর আর 6 নম্বর সমীকরণ এগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি, যার কারণে এখানে আমরা একটু লিখে দিব যে 5 ও 6 নং হতে, তাহলে 5 ও 6 নং হতে পাইছে। তাহলে এইটুকু কাহিনী আমাদের জন্য শেষ। এরপর আমরা কি করতে পারবো দেখি। এখন আমরা x প্লাস ওয়াই প্লাস জেড, এই যে এটা আছে না x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এই সমীকরণকে আমরা বর্গ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 4 নং হতে পায়, 4 নং হতে পায়। এটার পরে এই জায়গার পরে আমরা এখানে আসতেছি 4 নং হতে পাচ্ছি কি
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার, একই কথা। এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার একটা সূত্র যেটা আমরা ক্লাস 9-এ শিখছি। সূত্রটা এরকম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2ab প্লাস 2bc, বিসি মানে ওয়াই জেড, প্লাস 2ca মানে হচ্ছে জেড এক্স ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা আমি এখানে বসাইলাম ঠিকভাবে। এরপর আমরা পাচ্ছি কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। এখন এটার এই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0 অনেক আগে আমরা বের করে রাখছি, যার কারণে এখান থেকে আমরা এভাবে লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এটা কেন বের করছি, কারণ এইখানে এসে আমাকে এটা এই জায়গায় সাহায্য করছে। তো আমি চাইলে এখানে একটা সমীকরণ নাম্বার দিতে পারি, এটাকে আমি দিতে পারি 7 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এখানে সাইড নোটে লিখে দিব যে 7 নং থেকে পাই, অথবা 7 নং প্রয়োগ করে, 7 নং প্রয়োগ করে। ওকে, ব্যাস। তো এতক্ষণ ধরে আমি যা করছি তাও কিন্তু পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে। পরীক্ষায় প্রশ্ন এমন আসতে পারে এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, জেড ইকুয়াল টু এত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, এটা দেখাইতে বলতে পারে। আবার বলতে পারে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। তো যেখানে প্রমাণ করতে বলবে তোমাকে ওইখানে থামতে হবে। আর আমি যে প্রমাণটা করতে নিছি ওইটা করতে গেলে এগুলো সবগুলোকে প্রমাণ করে আসতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, তো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0 বের করছি, এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিই, এটাকে আমরা দিব 8 নাম্বার সমীকরণ। এটাও আমাদের একটু পর কাজে আসবে। ওকে, তো এখন এই সমীকরণটাকে বা দিয়ে আমি কাজটা এখনো শেষ করি নাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু 0 করছে, এরপরে আমরা বা দিয়ে এই এক্স এর মানটা বসাতে চাচ্ছি। এক্স এর মান ছিল এরকম, তাহলে আমরা এভাবে লিখে দিই কজ আলফা প্লাস আই সাইন আলফা, এটা হচ্ছে এক্স এর মান, কিন্তু হোল স্কোয়ার তো থেকে যাচ্ছে, স্কোয়ারটা রয়ে যাবে, প্লাস ওয়াই এর মান হচ্ছে কস বিটা প্লাস আই সাইন বিটা হোল স্কোয়ার থেকে যাবে, প্লাস কস গামা প্লাস আই সাইন গামা হোল স্কোয়ার থেকে যাবে ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাইলে এখন এটা তো কিন্তু আমরা এখন ডিমোয়েভার অ্যাপ্লাই করতে পারবো যে কস থিটা প্লাস আই সাইন থিটা স্কোয়ারটা তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে ডিমোয়েভার অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা, একইভাবে এটা পাচ্ছি কস 2 বিটা প্লাস আই সাইন 2 বিটা, একইভাবে এটাও পাচ্ছি, আর ইকুয়াল টু আমরা 0 লিখে দেবো। ওকে, আমি লিখতেছি না, তোমাদের লিখতে হবে কিন্তু। ওকে, এবার আমি এখান থেকে করবো কি, এই যে যেগুলোর সাথে আই নাই তাদেরকে একসাথে করবো। তাহলে কস টুয়াইজ আলফা প্লাস কস টুয়াইজ বিটা, এই যে কস টুয়াইজ বিটা, আর ওখান থেকে আই থাকবে না এমন একটা হচ্ছে কস টুয়াইজ গামা, এটাকে একসাথে করে ফেললাম। তারপরে প্লাস যাদের আই আছে তাদের থেকে আই কমন নেব, তাহলে আই কমন নিলে হচ্ছে সাইন টুয়াইজ আলফা প্লাস সাইন টুয়াইজ বিটা প্লাস সাইন টুয়াইজ গামা ইকুয়াল টু 0। এবার আবার আমি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব, তাহলে লিখব বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে এদিকে বাস্তব অংশ কত, কস টুয়াইজ আলফা প্লাস কস টুয়াইজ বিটা প্লাস কস টুয়াইজ গামা, ওইদিকে বাস্তব অংশ হচ্ছে 0, আর এদিকে অবাস্তব অংশ কি সাইন টুয়াইজ আলফা প্লাস সাইন টুয়াইজ বিটা প্লাস সাইন টুয়াইস গামা ইকুয়াল টু অবাস্তব অংশ হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি এটাকে দিব, এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 9 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 10 নম্বর সমীকরণ। ওকে, এইটুকু কাজ আমাকে এক্সট্রা করতে হয়েছে, যদিও আমাকে প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা, কিন্তু এগুলা আমাদের একের পর এক কাজে আসছে। খেয়াল করি যে এই প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে কাজে লাগিয়ে যে লাইনটা আনছি ওই লাইনটা কাজে লাগছে আমাদের কোথায়, এই জায়গায় 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0, এটাকে আনতে কাজে লাগছে। এই লাইনটা আবার এটাকে আনতে কাজে লাগছে, এই লাইনটা আবার ওকে আনতে কাজে লাগছে, এই লাইনটা আবার এই জায়গাটাতে আনতে কাজে লাগছে। তো প্রত্যেকটার পিছনে একটা একটা যুক্তি ছিল যে আমরা কেন এই কাজগুলো করতেছি। ওকে, তাহলে এইটুকু 10 নম্বর সমীকরণ দেওয়ার পর আমাদের এই লাইনটার আর কোনো প্রয়োজন হবে না 10 নম্বর সমীকরণ আসার পর। ওকে, এরপর আমাকে করতে হবে কি, এই যে সমীকরণ দিচ্ছি 8 নাম্বার থেকেই আমাকে আবার কাজ শুরু করতে হবে। ওকে, তাহলে দেখি এরপর আমরা কি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা বলবো কি 8 নং সমীকরণ থেকে পাই, 8 নং
সমীকরণ থেকে পাই। ওকে, কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আবার মান বসাবো। এক্স এর মান কত? ওই যে কজ আলফা প্লাস আই সাইন আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে কস বিটা প্লাস আই সাইন বিটা হোল স্কোয়ার প্লাস জেড এর মান হচ্ছে কস গামা প্লাস আই সাইন গামা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো একটু আগে আমরা ডি মোইভর অ্যাপ্লাই করছিলাম, যার কারণে এটা আসছে। আর এবার আমরা ডি মোইভর অ্যাপ্লাই না করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে দিব, যার কারণে ওই প্রশ্নটা মিলার সম্ভাবনা থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা সূত্রটা করে দিই। তাহলে এটা সূত্র হবে কি? এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস 2ab, 2a মানে হচ্ছে কজ আলফা আর বি মানে হচ্ছে আই সাইন আলফা। ঠিক আছে, এই আইটা আমি প্রথমে লিখতে চাচ্ছি, আচ্ছা এখন না লিখি, প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে, প্লাস একইভাবে ওদের সূত্র হবে। তাহলে আমি আর কিছু বলতেছি না, সরাসরি লিখে দিচ্ছি কজ স্কোয়ার বিটা প্লাস 2 কস বিটা আই সাইন বিটা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস লাস্টেরটাও লিখতে হচ্ছে, এখন না লিখলে তোমরা বুঝবা না আসলে, কজ স্কোয়ার গামা প্লাস 2 কস গামা আই সাইন গামা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে ডিমোইভর করলে একরকম অবস্থা, আর যখন আমরা সূত্র করছি তখন আরেক রকম অবস্থা। ওকে, তো এখন আমি এগুলো একটু মুছে ফেলতে হচ্ছে। আমরা তো এটা একটু মনে রাখি, সাইন টুয়াইজ আলফা সাইন 2 বিটা সাইন 2 গামা যোগ করলে 0 হয়। এই সমীকরণটা আমাদের এক সময় কাজে লাগবে, এটার আর দরকার নেই, এটার কাজ এখন শেষ হয়ে আসছে। এবার আমি এখান থেকে করব কি, এই যে কজ স্কোয়ার, তারপরে যে কজ স্কোয়ার বিটা আর কজ স্কোয়ার গামা ওদেরকে একসাথে লিখব। তাহলে প্রথমে আমরা এই যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামাকে একসাথে লিখলাম। ওকে, দ্বিতীয় কাজ হচ্ছে এই যে আই স্কোয়ার সাইন স্কোয়ার, আই স্কোয়ার সাইন স্কোয়ার, আই স্কোয়ার সাইন স্কোয়ার, এই তিনজনকে একসাথে লিখবো। তবে একটা ছোট্ট করে আনবো, সেটা হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে এই আই স্কোয়ার মানে যদি -1 হয় তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি মাইনাস সাইন স্কোয়ার আলফা, এইটাও -1 হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা, অর্থাৎ মাইনাস কমন নিয়ে লিখতে পারি। ওকে, তাহলে আমরা মাইনাস কমন নিছি, আই স্কোয়ার মানে -1 মনে মনে করে ফেলছি, মানে এখানে -1 হয়ে গেছে, তাহলে মাইনাস কমন নিলে আমরা পাবো সাইন স্কোয়ার আলফা। এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো প্লাস সাইন স্কোয়ার বিটা, আর এখানে যদি মাইনাস কমন নিয়ে ফেলে তাহলে প্লাস হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার গামা। ওকে, তাহলে কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা যেমন আছে তেমন লিখছি, কিন্তু এই বেটারা মাইনাস ধারণ করায় তাদের থেকে মাইনাসটা কমন নিয়ে লিখছি। অন্যভাবে করতে পারি, প্লাস আই স্কোয়ার কমন নিচ্ছি তো আই স্কোয়ার -1 হয়ে গেছে, এভাবেও করতে পারি। লাস্ট এই যেগুলো আছে না ওদেরকে নিয়ে আমরা লাস্ট অংশটা শেষ করব। ওকে, প্লাস একটু খেয়াল করি ওদের সাথে কি হচ্ছে। প্রথমে আইটাকে লিখে ফেলবো, আই লিখে ফেললাম। ওকে, ও আচ্ছা, ওর কাছেও আই আছে, ওর কাছেও আই আছে, ওর কাছেও আই আছে, তাই না? তিনজনের কাছে আই আছে, তাহলে আই কমন নিয়ে ফেললাম, একেবারে করে ফেলে, নাহলে লাইনগুলো বারবার লম্বা করতে হবে। তাহলে ওর থেকে আমি আই কমন নিব। এখান থেকে যদি আই কমন নিই তাহলে আর কি থাকে? 2 কজ আলফা সাইন আলফা। ভালো করে খেয়াল করি, আই যদি কমন নিই তাহলে এখানে আর থাকে 2 কজ আলফা সাইন আলফা, তাহলে আমাকে এখানে লিখতে হবে 2 কজ আলফা সাইন আলফা। তো এটাকে তো আমি এভাবেও লিখতে পারতাম, 2 সাইন আলফা কজ আলফা সাইন আলফা কজ আলফা। তো এটাকে তো আমি এভাবেও লিখতে পারি সাইন 2a, তাহলে সাইন 2a সূত্র হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখানে সরাসরি লিখবো সাইন 2 আলফা। তার মানে বসার কথা ছিল 2 সাইন আলফা কজ আলফা, কিন্তু 2 সাইন আলফা কজ আলফা মানে হচ্ছে সাইন 2 আলফা, সেজন্য আমি সরাসরি সূত্র বসে দিয়েছি। ওকে, প্লাস একইভাবে এখান থেকে যখন আমি আই কমন নিব ওর থেকে, তখন এটা হবে 2 কজ বিটা সাইন বিটা, তাহলে ওটার বদলে আমরা লিখতে পারি সাইন 2 বিটা, আর প্লাস একইভাবে ওর থেকেও আমরা লিখতে পারি সাইন 2 গামা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, এবার একটু আগে আমরা একটা ইকুয়েশন মুছে ফেলছি, সেটা তোমরা খাতায় নিশ্চয়ই লিখে ফেলছো, সেটা হচ্ছে 10 নম্বর ইকুয়েশন। 10 নম্বরে বলা ছিল সাইন 2 আলফা সাইন 2 বিটা সাইন 2 গামা সমান হচ্ছে 0, তার মানে এই জায়গায় আমি 0 বসাই দিতে পারবো। তো আমি পরের লাইনে লিখতেছি না, আমি এখানেই বলতেছি, তো এই জায়গায় যদি আমি 0 বসাই দিই তাহলে এই অংশটা পুরোটাই এখান থেকে পরের লাইনে চলে যাবে। তাহলে এটা পরের লাইনে তোমরা এটা লিখবা না, তাহলে লিখবা ইকুয়াল 0, এত ইকুয়াল 0, এভাবে লিখতে পারি। ওকে, এটুকু লেখার পর এর পরের লাইন কি হবে? এর পরের লাইন আমি কি করব? ওকে পক্ষান্তর করে দিব ওই পাশে। তো ওকে যদি পক্ষান্তর করে দিই, এটা মাইনাস আছে, ও দিয়ে গেলে সেই কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ
এর পরের লাইনে এইখানে ইকুয়াল চিহ্ন দিলেই ওইটা হয়ে যাচ্ছে এর পরের লাইন। ওকে, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে লিখবা, নাহলে কিন্তু কয়েকদিন পর আবার ভিডিওটা দেখতে হবে। তার চেয়ে ভালো ক্লিয়ারলি নোট করে লেখো। আমি শর্টকাট এই জন্যই করতেছি, তাড়াহুড়ো এই জন্যই করতেছি যেন তোমার এমবিটা বাঁচে। ওকে, তাহলে কজ আলফা কজ বিটা কজ গামা ইকুয়াল টু সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার বিটা সাইন স্কয়ার গামা, এভাবে আমরা লিখতে পারলাম। তার মানে এটা সমান এটা প্রায় প্রমাণ হয়ে গেছে, কিন্তু ওরা দুজনের আনসার যে 3/2 সেটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই। ওকে, তো আমরা এটা প্রমাণ করার জন্য এই সাইন স্কয়ার আলফাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার আলফা। সূত্র হচ্ছে এটা, আমরা একটা সূত্র বলছিলাম সাইন স্কয়ার থিতা প্লাস কজ স্কয়ার থিতা ইকুয়াল টু 1, ক্লাস 9-এ পড়ছি। তো এখানে আমরা যদি কজ স্কয়ারকে ওইদিকে পাঠাই দিই, সাইন স্কয়ার থিতা ইকুয়াল টু 1, ওইদিকে গেলে মাইনাস কজ স্কয়ার থিতা হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার থিতা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিতা, এই জন্য সাইন স্কয়ার থিতা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিতা এখানে বসাইলাম, প্লাস এটা হবে 1 মাইনাস কজ স্কয়ার বিটা প্লাস এটা হবে 1 মাইনাস কজ স্কয়ার গামা। ওকে, তাহলে এই 1 আর 1 আর 1 এই তিনজনের সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে, এই 1 এর আগে প্লাস, এই 1 এর আগে প্লাস, এই 1 এর আগে প্লাস, তিনজনকে যোগ করলে আমরা পাবো 3। আর মাইনাস কজ স্কয়ার আলফা মাইনাস কজ স্কয়ার বিটা মাইনাস কজ স্কয়ার গামা ওদেরকে আমি পক্ষান্তর করে দেবো, একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে আমি ওকে পক্ষান্তর করব, কজ স্কয়ার আলফা যদি এদিকে পক্ষান্তর করে ও হয়ে যাবে প্লাস। ওকে, তো ও এদিকে আসতেছে প্লাস হয়ে, এদিকে একজন কিন্তু আগে থেকে অপেক্ষা করতেছে, তাহলে ও এদিকে এসে ওর সাথে যদি যোগ হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাবো 2 কজ স্কয়ার আলফা, নাকি নয়? এদিকে কজ স্কয়ার বিটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস, ও আবার এইদিকে একজন অপেক্ষা করতেছে, তাহলে দুইজন মিলে হয়ে যাবে 2 কজ স্কয়ার বিটা প্লাস ও যদি এদিকে চলে আসে তাহলে সেও হয়ে যাবে প্লাস, তাহলে ওর সাথে যদি ওর যোগ হয় তাহলে হবে 2 কজ স্কয়ার, এটা তো গামা হওয়ার কথা, গামা কজ স্কয়ার গামা। ওকে, তাহলে এখন এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন টমন নেই, ওগুলো ভেজাল। আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই। তাহলে ওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো শুধুই কজ স্কয়ার আলফা, ওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো শুধুই কজ স্কয়ার বিটা, ওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো শুধুই কজ স্কয়ার গামা, আর ওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 3/2। ওকে, তার মানে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা সমান হচ্ছে 3/2। ওকে, এই যে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা সমান হচ্ছে 3/2। তাহলে এখানে একটা লাইনে কজ স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার গামা ইকুয়াল টু সাইন স্কয়ার এত এত আসছে, তাহলে এটাকে আমি একটা সমীকরণ দিয়ে ধরলাম 11 নম্বর সমীকরণ, আর এটাকে একটা সমীকরণ দিয়ে ধরলাম এটা হচ্ছে 12 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 11 নম্বর সমীকরণ আমাকে বলতেছে এটা সমান এটা, আর 12 নম্বর সমীকরণ আমাকে বলতেছে এটা সমান লাস্টেরটা। তাহলে এই 2 সমীকরণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা সমান যেমন এটাও হয়, এটা সমান এটাও হয়, তার মানে এরা তিনজন সমান। ওকে, তাহলে সুতরাং এভাবে লিখতে পারি, সুতরাং 11 ও 12 নং সমীকরণ হতে পাই, ওই প্রশ্নটা লিখে দিব কজ স্কয়ার আলফা যোগ, আমি আর লিখতেছি না, প্রশ্নটা লিখে দিব, এটা লিখে দিব, এটা লিখে দিয়ে বলবো যে দেখানো হলো। ওকে, তো ডিময়ভর থেকে এই পর্যন্ত যা ম্যাথমেটিক্স যে গাণিতিক প্রশ্নগুলো আমি সমাধান করছি তার মধ্যে এটা ছিল সবচেয়ে কঠিন, কারণ এটা আসলে 6-7টা প্রমাণের একটা সমষ্টি, বুঝতে পারছো? তো আমি এখানে যেগুলো সমীকরণ দিছি ওগুলো সবগুলোই পরীক্ষায় প্রমাণ করতে দিতে পারে, আর তোমাকে যেটাই দেখ ধারাবাহিকভাবে করে আসতে হবে। আর লাস্টেরটা আমি করা দিছি, মানে ওই ধারাবাহিক সমষ্টি তুমি যদি বই থাকে তোমার, তাহলে তুমি দেখবা যে এই প্রমাণটার একদম লাস্ট যে প্রমাণ সেটা আমি করাই দিছি। আর এখানে মাঝখানে যেগুলো আমি সমীকরণ দিছি ওগুলো সবগুলোই বইয়ে একটা একটা করে প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করতে বলা আছে, ওগুলো সবগুলোই প্রমাণ করতে বলে যেখানে আসতে বলছে সেখানে তুমি থামবা। ওকে, তাহলে যে সমীকরণে তোমার প্রমাণ করতে বলছে ওইখানে তুমি থেমে যাবা। আমি আজকে এটা নিছি বলে সবগুলো আমাকে মোটামুটি প্রমাণ করে এই জায়গায় আসতেছে, তো পরীক্ষায় এই অঙ্কটাই কিন্তু আসছে, তার মানে বুঝে হচ্ছে যে এই সবগুলো আমাকে করে আসতে হবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা যে প্রশ্নটা নিয়েছি প্রশ্নটা দেখি। প্রশ্নে বলছে সমাধান করো x-1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার n। তো এটাও আমরা ডিময়ভরের পদ্ধতিতে সমাধান করব, কারণ আমাদের অনার্স লেভেলে আসলে সমাধানের একটাই সিস্টেম, সেটা হচ্ছে ডিময়ভর করা। ওকে, তাহলে আমি এখন এটাকে যখন এখন সমাধান করতে চাইবো, পরীক্ষা অবশ্য বলে দিবে যে ডিময়ভরের পদ্ধতিতে সমাধান করো, আমি পুরো প্রশ্নটা লিখি নাই আর কি। ওকে, তো এটাকে আমরা সমাধান করতে গেলে আমাদের একটা প্রশ্নের কথা কিন্তু মনে পড়বে, সেটা হচ্ছে এই অঙ্কটা x+1 হোল কিউব প্লাস x-1 হোল কিউব ইকুয়াল টু 0। এটাতে আমরা কি করছিলাম, x+1 হোল কিউবকে এখানে রেখে ওকে ওদিকে পক্ষান্তর করছিলাম, -x-1 হোল কিউব। ওকে, এরপরে কি করছিলাম, x+1 হোল কিউবকে এখানে রেখে এটাকে নিচে নিয়ে আসছিলাম, x-1 হোল কিউব। ওকে, ফলে এখানে -1 হয়ে গেছিলো। ওকে, এবারও এই ঘটনাটা আসলে এই অঙ্কটা এখান থেকে স্টার্ট হবে অনেকটা। খেয়াল করি কখন আমরা এটা করি, যখন উভয় দিকে
পাওয়ারটা একই হয়, তখন আমরা একজনকে একজনের নিচে নিয়ে আসি, তখন আরামসে সমাধান হয়। এখানেও দেখা যাচ্ছে উভয় দিকে পাওয়ারটা একই, তাই না? তাহলে আমি সমাধান শুরু করতেছি। বা দিয়ে প্রথমে এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এই এক্স টু দি এনকে এটার নিচে নিয়ে আসবো, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এখানে আর ওয়ান বাকি থাকবে। ওদিকে মাইনাস চিহ্ন ছিল সেজন্য মাইনাস ওয়ান বাকি ছিল, কিন্তু এখানে যেহেতু মাইনাস চিহ্ন নাই সেহেতু প্লাস ওয়ান বাকি আছে। ওকে, তো এখন দোনোটারই তো পাওয়ার একই, তো এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার, একটা পাওয়ার দিয়ে লিখতে পারবো ওয়ান। তাহলে এটাকে আবার একই মায়ের দুই সন্তান সিস্টেমে করতে পারবো, এক্স বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এখানে একটা কাজ করি, এই ওয়ান না লিখে এটাকে আমরা ডিময় ভরে নিয়ে নিই। তাহলে ডিময় ভরে কী হবে, কস জিরো প্লাস আই সাইন জিরো, অর্থাৎ ওয়ানের বদলে আমরা কস জিরো প্লাস আই সাইন জিরো লিখতে পারি। ওকে, ইকুয়াল টু এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, কস টু এন পাই প্লাস জিরো, এভাবে লিখতে পারি, প্লাস আই সাইন টু এন পাই প্লাস জিরো, অর্থাৎ আমরা টু এন পাইয়ে বর্ধিত করছি। তো এখানে আমরা একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে প্রশ্নে কিন্তু এন আছে, তো আমি এক্সট্রা যে সংখ্যাটা আনবো সেটা প্রশ্নে থাকতে পারবে না, সেই জন্য আমি আর লিখলাম, এখানে আমি আর লিখলাম। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্লাস জিরো, এটা লেখার দরকার কি, কারণ হচ্ছে জিরো যদি ওর সাথে যোগ হয় ওই তো হবে, তাই না? সেজন্য আমি এখান থেকে জিরোর যে অপশনটা সেটা আমি কেটে দিলাম। তাহলে আমরা পাইলাম এত। জিরো লিখলে অসুবিধা নেই, পরের লাইনে তো এটাই আসবে, তাই না? তো এখান থেকে এদিক থেকে আমরা কি পাচ্ছি দেখি, এদিকে পাচ্ছি এক্স এর এক্স কাটা গেল হচ্ছে ওয়ান, আর মাইনাস এটা হচ্ছে ওয়ান বাই এক্স। ওকে, এখন এই যে এন আছে দেখা যাচ্ছে, ওইটাকে আমি ওইদিকে ওর মাথার উপরে পাঠিয়ে দিব। তাহলে কস টু আর পাই প্লাস আই সাইন টু আর পাই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন। তাহলে এদিক থেকে এন চলে গেলো, ওইদিকে ওয়ান বাই এন হয়, সেটা আমরা দেখছিলাম, তাই না? তাহলে এখন ডিময়ভর সাহেব বলছেন এই ওয়ান বাই এন এখানে গুণ হতে পারবে, তাহলে আমরা এখানে ওয়ান বাই এনটা গুণ করে দিই। তাহলে পাবো কি, কস টু আর পাই ডিভাইডেড বাই এন, মানে এটা ওর সাথে গুণ হয়েছে, তারপর প্লাস আই সাইন টু আর পাই ডিভাইডেড বাই এন, আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স আছে। তো আমাকে কিন্তু এক্স এর মান বের করতে হবে, মাস্ট বি এক্স এর মান বের করতে হবে। তাহলে আমি কি করব, এখানে এক্স এর মান বের না হয়ে কি কি কতগুলো আসছে, তাই না? তাই এই জন্যই অঙ্কটা এখনো শেষ হয়নি, এখানে অবশ্যই এক্স ইকুয়াল এরকম থাকতে হবে। তো আমি একটা কাজ করি, ওদেরকে এদিকে পক্ষান্তর করে দিব, আর এই ওয়ান বাই এক্সকে এদিকে পক্ষান্তর করবো, ওয়ান তার জায়গায় থাকবে, ওয়ান বাই এক্সকে দিয়ে পক্ষান্তর করবো। এটা করতেছি এই জন্য কারণ ওয়ান বাই এক্স এর সামনে মাইনাস চিহ্ন আছে, ওকে যদি এদিকে পক্ষান্তর করি তাহলে সে প্লাস হয়ে যাবে, এটাই সুবিধা। তাহলে আমি ওয়ান এখানে রাখলাম, ওকে যদি দিকে নিয়ে আসি তাহলে মাইনাস cos 2r pi by n minus I sin 2r pi by n, আর 1 বাই এক্স ওদিকে চলে গেলে হয়ে যাবে প্লাস 1 বাই এক্স। ওকে, ব্যাস এইটুকু কাহিনীতে তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে এখন এক্স ইকুয়াল বের করতে হবে। এক্স ইকুয়াল বের করতে হলে আমাকে এই সমীকরণটাকে এখন বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ বা ব্যস্তকরণ জিনিসটা একটু বুঝাই দিই। ধরলাম এ ইকুয়াল হচ্ছে বি। ওকে, এটাকে ব্যস্তকরণ করা মানে হচ্ছে উল্টা করে দেওয়া। ওকে, তাহলে এটার নিচে মনে মনে এক আছে, এটার নিচে মনে মনে এক আছে। এখন আমি যদি ওকে উল্টা করে দেই তাহলে হয়ে যাবে 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বি। এই যে উল্টা করে দিলাম এই জিনিসটাকে বলা হয় যে ব্যস্তকরণ। ওকে, তাহলে আমি এখন ব্যস্তকরণ করতেছি। তাহলে একটা কাজ করি ব্যস্তকরণের আগে, এই যে 1 বাই এক্স আছে না, ওকে এদিকে লিখতে ভালো লাগতেছে না, ও ওই দিকে থাক, আর ওকে এদিকে লিখতে ভালো লাগতেছে না, ও ওই দিকে থাক, এটাই আমাদের জন্য সুবিধা। ওকে, তাহলে আমরা প্রথমে করলাম কি 1 বাই এক্সকে এদিকে নিয়ে আসলাম, আর 1 মাইনাস cos 2r পাই বাই এন মাইনাস আই সাইন 2r পাই বাই এন এদিকে নিয়ে আসলাম। খেয়াল করি এখন আমি যেটা করছি এটাকে বলা হয় সাইড চেঞ্জ, অর্থাৎ ডান হাত বাম হাত চেঞ্জ। ওকে, এটাকে পক্ষান্তর বলে না। পক্ষান্তর যদি বলতো তাহলে চিহ্ন চেঞ্জ করতে হতো, কিন্তু আমরা পক্ষান্তর করিনি। আমরা করছি কি ওকে ও সাইডে মানে এইটাকে এইরকম কলমটাকে ধরে দিকে ঘুরে দিছি। আর এর আগে পক্ষান্তর করেছিলাম। পক্ষান্তর মানে হচ্ছে এখানে ওয়ানের জায়গায় রয়ে গেছে, একজনকে রেখে আরেকজনকে নিয়ে গেছি, সেটাকে বলা হয় পক্ষান্তর। ওকে, কিন্তু এখানে আমরা দেখলাম কি পুরাটাকেই ঘুরে দিছি, তাই এটাকে পক্ষান্তর বলে না। এবার আমি ব্যস্তকরণ করে দিব। ওকে, বা এটাকে যদি ব্যস্তকরণ করি তাহলে এটা যদি উল্টা হয়ে যায় তাহলে এক্স চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, এক্স চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, তো নিচের 1-এর কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা এটা লিখব না। ওকে, আর এটাকে যদি ব্যস্তকরণ করি একটু খেয়াল করি, এই যে রাশিটা দেখা যাচ্ছে এই রাশিটার নিচে, এই রাশিটার এই নিচে মনে মনে এক আছে, পুরা রাশিটার নিচে মনে মনে এক আছে। ওই আমি যখন ওকে উল্টা করে দিব তখন ওই একটা চলে যাবে উপরে আর এই পুরা রাশিটা চলে আসবে নিচে। তাহলে 1 মাইনাস cos 2r পাই ডিভাইডেড বাই এন মাইনাস আই সাইন 2r পাই ডিভাইডেড বাই এন।
ওকে, এভাবে চলে আসবে। আচ্ছা, এবার আমি এখান থেকে এই 1কে তাড়ানোর চেষ্টা করব। তো 1কে কীভাবে তাড়াইতে পারি একটু খেয়াল করি। আমি এই বাম পাশে আছে এক্স, তাহলে আমরা লিখলাম বা এক্স ইকুয়াল টু 1 বাই যেটা আছে সেটা। এইখানে এই যে এটাকে আমি সূত্রে ফেলতে পারি কীভাবে দেখি, 1 মাইনাস কস 2a, এখানে a হিসেবে আমি যেটা বাউন্ডারি দিচ্ছি সেটাই হচ্ছে a। একটু খেয়াল করি, 1 মাইনাস কস 2a, আমাকে এক্সট্রা 2 আনার দরকার নেই কারণ এখানে একটা 2 কিন্তু আছেই ইতিমধ্যে। 1 মাইনাস কস 2a, তাহলে 1 মাইনাস কস 2a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ারে 2 সাইন স্কোয়ার a মানে হচ্ছে আর পাই বাই এন, আর পাই বাই এন। তাহলে 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ারে, নোট করে নিলাম। এরপরে মাইনাস আই তার জায়গায় থাক, এটাকে আবার সাইন 2a সূত্রে ফেলতে পারি। একটু খেয়াল করি, আমি যে জায়গাটা বাউন্ডারি দিচ্ছি, এই বাউন্ডারি যেটা দিছি সেটা হচ্ছে a, তাহলে সাইন 2a, তাহলে সাইন 2a সূত্র হচ্ছে 2 সাইন a কজে, 2 সাইন a কজে, তাহলে 2 সাইন a মানে হচ্ছে আর পাই বাই এন, এই যে আমি যেটা বাউন্ডারি দিছি 2 সাইন a, সেই সাথে হচ্ছে কজে, কজের একটু নিচে লিখতে হচ্ছে কজ আর পাই বাই এন। ওকে, তাহলে এরপর আমরা এই বা এক্স ইকুয়াল টু তার জায়গায় থাক, এখানে 1 উপরের যেভাবে আছে সেভাবে থাক। এই দুজন থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, সাইনও কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিলাম, 2 কমন নিলাম, সাইন আর পাই বাই এন এটাও কমন নিলাম। তাহলে ওর থেকে 2 কমন নিলাম, সাইন আর পাই বাই এন কমন নিলাম, আরও একটা সাইন আর পাই বাই এন থেকে যায়, আর মাঝখানে মাইনাস থাকে। 2 যদি কমন নিই তাহলে সাইনও যদি কমন নিই তাহলে আর থাকে কস আর পাই বাই এন, এরকম থাকে। ওকে, এখন এই যে রাশিটা, এই রাশিটার মাঝখানে আছে মাইনাস, আমি কি করব, হর এবং লবে এটার বিপরীত রাশি দিয়ে গুণ করব। বিপরীত রাশি মানে হচ্ছে মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস থাকবে, এরকম একটা দিয়ে গুণ করব। তাহলে কি পাচ্ছি, এই উপরে 1 আছে ওইখানে গুণ হয়ে যাবে সাইন আর পাই বাই এন প্লাস কস আর পাই বাই এন, 1-এর সাথে গুণ করছি তো ওইটাই হবে, তাই না? তাহলে 2 সাইন আর পাই বাই এন, আর এটার সাথে আমরা এটা আগে লিখে ফেলি, সাইন আর পাই বাই এন মাইনাস কজ আর পাই বাই এন, এটার সাথে অতিরিক্ত গুণ করছি কি, সাইন আর পাই বাই এন প্লাস কজ আর পাই বাই এন। তাহলে খেয়াল করি, এই সাইন আর পাই বাই এন, কজ আর পাই বাই এন, এটা নিচেও গুণ করছি উপরেও গুণ করছি। তো আমি চাইলে এদেরকে কাটা দিয়ে আবার আগের লাইনে ফেরত যেতে পারি, কিন্তু আমরা এতটা ভালো মানুষ না যে এরকম কাটা দিয়ে আবার আগের লাইনে ফেরত যাবো, তাই না? তাহলে আমাদের হাতে অন্য একটা প্রসেস আছে। তাহলে উপরে যা আছে তা লিখে ফেলি, সাইন আর পাই বাই এন প্লাস কজ আর পাই বাই এন, আর নিচে হচ্ছে 2 সাইন আর পাই বাই এন, আর এই দুজনকে গুণ করলে আমরা এভাবে করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা আই থাকার কথা, আইটা কেমনে জানি হারাই গেছে, তাই না? এখান থেকে সাইন কমন নিলে এখানে একটা আই থাকার কথা, এই আই, এখানে একটা আই থাকবে, আই তাহলে গুণ করার সময় আমরা আই গুণ করব, একটা আই থাকবে, এরকম থাকবে। ওকে, তাহলে এখানে একটা আই থাকবে, আর এইটা হবে আই স্কোয়ার কজ স্কোয়ার আর পাই বাই এন। ওকে, জঘন্য হয়ে গেছে এটার অবস্থা। আবার বলতেছি, এই যে এখানে আই ছিল, ওই আইটা আমি এখানে দিতে ভুলে গেছিলাম, যার কারণে এই ঘটনাটা ঘটছে। তো আই যখন গুণ করতেছি তখন আইওয়ালাই গুণ করতে হবে, আর তেমন কোনো ঝামেলা হয়নি, বাকিগুলো এক্ষুনি সমাধান হয়ে যাবে আশা করা যায়। তাইলে আমি এখানে কি পাচ্ছি একটু খেয়াল করি। প্রথমে যাদেরকে বসানো দরকার তাদেরকে বসায় ফেলে, বাম পাশে আছে বা এক্স ইকুয়াল এটা আছে, আর উপরে আছে সাইন আর পাই বাই এন, সাইন আর পাই বাই এন প্লাস আই কজ আর পাই বাই এন। ওকে, এটুকু থাক। আর নিচের অবস্থাটা কি দেখি, নিচে 2 সাইন আর পাই বাই এন এটা রয়ে যাক, 2 সাইন আর পাই বাই এন এটা রয়ে যাক। ওকে, এখানে একটা সহজ লজিক আমরা কাজে লাগাবো। আই স্কয়ার মানে হচ্ছে -1, ভালো করে খেয়াল করি, আই স্কয়ার মানে হচ্ছে -1। তো -1 যদি এখানে বসাতে চাই তখন ওই -1 হচ্ছে +1 হয়ে যাবে। ওকে, 1 না বসালেও চলে। তো এখন এটা কি হলো, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে 1 আমার আর বসানোর দরকার নেই, এইটুকুতেই থাক, ব্যাস। এখন এখানে এইটাই হচ্ছে আমাদের জন্য আনসার।
ভালো করে খেয়াল করি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে গেছে, তো 1 এখানে না বসালেও চলে, সুতরাং এক্স এর আনসার হচ্ছে আমাদের জন্য এটাই। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এখনো কিছু ত্রিকোণমিতিক কাজ রয়ে গেছে। কি ত্রিকোণমিতিক কাজ আবার রয়ে গেল একটু দেখি। তাহলে এক্স ইকুয়াল টু এই হাফটাকে আমি একটু আলাদা করে রাখলাম 1/2, ওকে। আচ্ছা 1/2 লিখলাম না, এভাবে লিখলাম না, এভাবে লিখলাম, এই যে একই মায়ের দুই সন্তান, তাহলে আমরা লিখলাম সাইন আর পাই বাই এন, এটার মা হচ্ছে 2 সাইন আর পাই বাই এন প্লাস আই কজ আর পাই বাই এন, এটা থাকবে কিন্তু ওর নিচে মা আবার এখানে আসবে, তাহলে সাইন আর পাই বাই এন, অর্থাৎ একই মায়ের দুই সন্তান সিস্টেম আমরা এটাকে ভাগ করে দিলাম, ওকে। এই ভাগের কারণে লাইনটা একটু ছোট হয়ে আসছে। এই যে সাইন আর পাই বাই এন, সাইন আর পাই বাই এন কাটা, ফলে এখানে আমরা পাবো খালি হাফ, প্লাস এখানে আমরা পাবো কি I/2, আর এই যে কস আর পাই বাই এন সাইন আর পাই বাই এন মানে কস বাই সাইন সমান হচ্ছে কট আর পাই বাই এন, এইরকম এটা থেকে যাচ্ছে, ওকে। আচ্ছা, তো আরেকটু সিম্পলিফাই করে যদি আমি লিখতে চাই তাহলে আমি কিন্তু হাফ কমন নিতে পারি, তাহলে হাফ যদি কমন নেই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এখানে হাফ কমন নিলে হয়ে যাবে আই কট আর পাই বাই এন, ওকে। তো এটাই হচ্ছে আমাদের জন্য আনসার। তো এখানে আমাকে আবার আর ইকুয়াল টু কত সেটা একটু লিখতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত লিখবো, খেয়াল করি এখানে কিছু স্টুডেন্ট প্রশ্ন করছে যে আর ইকুয়াল টু আমি লাস্টে এন দিয়ে কেন লিখবো, ওকে। তো একটা সমীকরণের পাওয়ার কত সেটার উপরে কিন্তু এই মানগুলা ডিপেন্ড করে, একটা সমীকরণের পাওয়ার কত। তো এই সমীকরণের পাওয়ার কত, এন, তাহলে এন থেকে 1 কমবে, তাহলে আর এর মান এমন হওয়া উচিত যেন এন থেকে 1 কম থাকে, ওকে। তাহলে আর এর মান 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এবং ডট ডট ডট, লাস্টে আর -1 হবে না, হবে n-1। একটু খেয়াল করি কেন, আর এর কোনো দাম নাই আসলে, আর এর জায়গায় আমাকে মান বসাইতে হবে। তো এখানে যদি আমি r-1 দিই তো সমীকরণে কি আর ছিল না, ওর তো আমি আনছি, তো আমি যেটা আনছি সেটা কীভাবে আনসারে আসবে, তো আমি যেটা আনছি সেটার মান বসাইতে হবে। তার মানে একটা সমীকরণের পাওয়ার কত, n, তার মানে আমাকে এখানে n-1 সংখ্যক মূল আনতে হবে, ওকে। পাওয়ার n, ওইখান থেকে একটা কমাইতে হবে, কারণ এখানে একটা অতিরিক্ত 0 আসছে, যার কারণে এখানে একটা কমাইতে হবে। আর আমি যদি কমাইতো n থেকেই কমাইতে হবে, এখানে r-1 কোনো অবস্থাতেই লেখা যাবে না, ওকে। তাহলে এই হচ্ছে এটার সমাধান। কিন্তু বইয়ে এই আনসারটা না এনে একটা অন্যরকম আনসার আনছে। তো আসলে আমাদের আনসারটা কিন্তু ঠিক, কিন্তু বইয়ে এটার বদলে আরেকটা আনসার আনছে। আমি দেখাচ্ছি যে আমাদের আনসারটা কিভাবে ঠিক। বইয়ে করছি কি, একটু এক্সট্রা কাজ করলে বইয়েরটা মিলাইতে পারে। আমি এখানে দেখাচ্ছি, ধরলাম এটা আমি আনছি, ওকে। তো আমি 1কে এই হাফের জায়গায় রাখলাম, আর আমি কি করলাম এখানে এই যে আই কট আর পাই বাই এন লিখলাম, এটি +1কে আমি লিখলাম -1, এভাবে কিন্তু লেখা যায় চাইলে, নাকি নয়, মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, +1 হচ্ছে, তাই তো, তাহলে এইভাবে লেখা যায়। তো এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা তো কমনে ছিল, তো ওকে। তাহলে হাফ তার জায়গায় থাক, মানে বইয়েরটা মিলাচ্ছে আর কি, কট আর পাই বাই এন মাইনাস, এই -1-এর বদলে আমি কিন্তু i² লিখতে পারি, -1-এর বদলে i² লিখতে পারি। তখন ঘটনা কি হলো, দুজন থেকে কিন্তু আইও কমন যাচ্ছে, তাহলে আমি যদি আই কমন নিই, এখানে আগে তো ছিল হাফ, সঙ্গে আই কমন নিলাম, তাহলে এখানে আর বাকি কি থাকে, কট আর পাই বাই এন, আর এখানে i² থেকে যদি আই কমন নিই তাহলে বাকি থাকে এটা। তো বইয়ে এই লাইনটাকে আনসার দিছে। তো আমার দরকার কি 1কে খালি -1 বানিয়ে এইখানে এই অবস্থায় আনার, এইখানে আনসার দিলেও হবে, ওকে। তো টিচার বুঝবে, এমন মনে করে যে টিচার বুঝবে কিনা, টিচার তোমার চেয়ে অন্ততপক্ষে আরও 5-10 বছর বেশি এক্সপিরিয়েন্সড, ওরা সারা জীবন এগুলো দেখে দেখে বড় হয়েছে, সুতরাং ওরা অবশ্যই বুঝবে। তুমি আবার তোমার মেধা দিয়ে টিচারকে যাচাই করতে যাও না, কারণ তুমি বুঝবা না, কিন্তু টিচার ঠিকই বুঝবে। তো এখানে আনসার লিখে দিলেই হবে, টিচার তোমাকে পুরা মার্কস দিবে। টিচার জানে যে এখানে আসা আর এই জায়গায় থাকা একই কথা, ওকে।